একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা, আলোচনায় রাজি ইসলামাবাদ, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠক, চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন, ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান ঢাকার। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের ফারাকে বিএনপির ক্ষোভ, সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, বলছে জামায়াত, নেওয়া যাবে না অতিরিক্ত সময়। বুড়িগঙ্গা তীরে মুঘল আমলের স্থাপত্যশৈলীর সমৃদ্ধ ইতিহাস, টিকে থাকার লড়াইয়ে 52,53 গোলের পুরান ঢাকা, ঐতিহ্য রক্ষা করে ড্যাপ বাস্তবায়নের দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম বিবির। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে $420 কোটি ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সচিব। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিস্তারিত জুম্মান সাদেক জাভলিনের প্রতিবেদনে। ইসলামাবাদ থেকে ঢাকা, মাঝে 1.5 দশকের ব্যবধান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুদেশের স্থবির সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা হয়েছে বিস্তর, গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহন, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু। তবে নড়বড়ে সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাইলে আগে নিষ্পত্তি করতে হবে অমীমাংসিত অতীত। ইসলামাবাদকে স্পষ্ট বার্তা ঢাকার। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের হিস্সা হিসেবে প্রাপ্য $4.2 বিলিয়ন ফেরতের বিষয়টি আলোচনায় তুলেছে বাংলাদেশ। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন, আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। তবে সম্পর্কের গভীরতা কতটুকু হবে তা এখনও নির্ভর করছে পাকিস্তানের ওপরই। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে গণমাধ্যমে বলা নাইস শব্দটা অবশ্য ইতিবাচক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় যান আমনা বালুচ। এ সময় নানা প্রতিবন্ধকতা থাকলেও তা উতরে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বাণিজ্যিক যোগাযোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছেন সফররত 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সমর্থন জানান তারা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিনিধিরা। এ সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় দিনেও ঢাকায় ব্যস্ত সময় কাটালেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এদিন তারা বৈঠক করেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সচিব ও হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন প্রতিনিধি দল, বৈঠক করেন সচিব ও উপদেষ্টার সঙ্গে। পরে পররাষ্ট্র সচিব জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম, সেটা নিয়ে কথা বলেছি।
সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের যে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। পরে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন তারা। মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা এবং তাদের নিজ দেশে ফেরাতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জানান। এ সময় 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সংস্কার কমিশনের মূল প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক রয়েছে উল্লেখ করে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চান তারা। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা তার। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আলোচনা এখানেই শেষ নয়। স্প্রেডশিটের সঙ্গে সংস্কার কমিশনের মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। বিস্তারিত আলোচনা হচ্ছে, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউকে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তাই বর্তমান সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান তার। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলটির 5 সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচন কাজে আসবে না জানিয়ে জামাত আমির জানান, অতিরিক্ত সময় যাতে না নেওয়া হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন জামাত চায় না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে বলেও জানান তিনি। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শুধু বিএনপি চেয়ারপারসনকে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে যান। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামাত আমির। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। আমরা 2 দলের
দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ডাক্তার শফিকুর রহমান জানান, এই সফরের লক্ষ্য ছিল ইউ এর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে নেওয়া হয় টার্মিনালে। বাসে রাতভর ধর্ষণ করা হয় এক কিশোরীকে। চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনার একদিনের মধ্যে চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। পরিবারের সঙ্গে রাগ করে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ওই কিশোরী। অন্যান্য বাস যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে বাস চালক, সুপারভাইজার ও সহকারী। পরে বাসটি টার্মিনালে নিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সংঘবদ্ধ দর্শন করা হয় বলে অভিযোগ করেন কিশোরী। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে বাস চালক লোকমান তারেক ও তার সহকারী হানিফকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। হেল্পার সুপারভাইজার তাকে নির্দিষ্ট গন্তব্যে না নামাইয়া সামনে নামাইয়া দিও বলে রাতভর পর্যায়ক্রমে বাসে তাকে একের পর এক দর্শন করে। দর্শন করার পর ভিকটিমকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফেলে যায়। আমাদের নজরে আসলে আমরা ভিকটিমকে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাই। আমরা অভিযান পরিচালনা করিয়া বাসের চালক এবং হেল্পারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরীর চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নারীদের দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলা ও ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত কূটনীতিককে ফাঁসিয়েছেন হানি ট্র্যাপে, চেয়েছেন $5 মিলিয়ন। এমন অভিযোগে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম ও তার সহযোগী সমীর দেওয়ানকে। এর আগেও ঢাকায় প্রভাবশালী বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়েছে চক্রটি। যদিও বিচারকের কাছে অভিযোগ অস্বীকার করেছেন মেঘনা আলম। বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশের, তাদেরকে বিভিন্নভাবে সে ট্র্যাপে ফেলে এবং এটাকে তারা হানি ট্র্যাপে আমরা বলে থাকি। এই ট্র্যাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে তারা সে ব্যবহার করে। রাষ্ট্রদূতের যে পজিশন আর যে মেঘনার যে পজিশন, এই পজিশনে তার লগে রাষ্ট্রদূতের সম্পর্ক হওয়ার কিন্তু বিষয়টা না, এবং সে আদালতে এখন নিজকে সেভ করার জন্য সে আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য রাখতেছে। অভিযোগপত্রে বলা হয়, গত 29 মার্চ রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় দফায় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন মেঘনা ও তার সহযোগী সমীর দেওয়ান। পরে এক কূটনীতিকের কাছে $5 মিলিয়ন দাবি করেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ট্রাভেল এজেন্সির নামে নারীদের ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাদের পেশা। এটা একটা সংঘবদ্ধ চক্র। এতে করে কিছু ব্যবসায়ী যারা বিদেশে লোক পাঠানোর নামে যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, এইসব লোকদের পাওয়া গেছে, এবং এটা তারা যে উঠতি মেয়েদেরকে ব্যবহার করে সেটারও একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এবং তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনাকে ডিটেনশন আইনে গ্রেফতার দেখিয়ে 30 দিন কারাগারে আটকের নির্দেশ দেওয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে একত্রিত হয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় 101তম সিন্ডিকেট সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 4 মে একাডেমিক কার্যক্রম এবং 2 মে হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হল খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো, তাও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করলেন না। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কিভাবে গেলেন, যেখানে সারা দেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে? আমাদের ক্যাম্পাসে রামদা, চাপাতি, এমনকি আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করা হলেও তাও ইন্টারিম নিশ্চুপ ভূমিকা পালন করে। মামলা বহিষ্কার হওয়ার পরেও তারা আমাদের দিকে তাকায়নি। ব্যাংক খাতের সংকট নিরসনের অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ইউরোপীয় কনভেনশনের ভিত্তিতে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা চুক্তিতে অনুস্বাক্ষরের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, এখন থেকে ইমেল কিংবা খুদে বার্তার মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার ব্যবস্থার আধুনিকায়ন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও অভিন্ন পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। বৃহস্পতিবারের এই বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। উপদেষ্টা জানান, ব্যাংক খাতের সংকট নিরসনে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেটির মাধ্যমে ব্যাংক খাতের শৃঙ্খলা, দায়বদ্ধতা নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। কোন প্রেক্ষাপটে অধ্যাদেশের সিদ্ধান্ত, সে বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 15 বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হয়েছে। অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতে ইউরোপীয় কনভেনশন অনুযায়ী পানি ব্যবস্থাপনা চুক্তিতে বাংলাদেশ অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম বলেও জানান তিনি। উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনে মিলতে পারে বাংলাদেশকে দেয়া IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ। তবে এর জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিলের শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার পর থেকে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, NBR সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে IMF এর প্রতিনিধি দল। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দলটির সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিনিধিরা জানান, রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। We try to change the minds of people, the community, that this revenue to GDP ratio has to be a larger number, both from VAT but also income tax measures now, to start looking at a ratio that increases. তবে রিজার্ভ বাড়তে থাকায় বাজারমুখী মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তুষ্ট IMF এর প্রতিনিধিরা। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুনে মিলতে পারে বলেও আশ্বস্ত করেছেন তারা। Volatility in the market after you implement that reform, and this is the kind of difficult discussions that we have, but we are in very good path, and we are hoping that we will be reaching a staff level agreement in the near future. বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও মূল্যস্ফীতি কমতে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছে IMF। তবে আগামীতে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জও সামলাতে হতে পারে বাংলাদেশকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সমৃদ্ধ ইতিহাস নিয়ে বুড়িগঙ্গা তীরে দাঁড়িয়ে মুঘল আমলের বহু স্থাপত্যশৈলী। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা সহ প্রাচীন স্থাপনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে 400 বছরের ইতিহাস। ধ্রুব ব্যানার্জির রিপোর্টে বিস্তারিত। এক অন্যরকম ভোর। পুরান ঢাকার কাশবাবটুলি থেকে তারা মসজিদ ভেসে আসে আজানের ধ্বনি। আরমানিটোলার আর্মেনিয়াম চার্চ থেকে লালবাগের ঢাকেশ্বরী বাজে ঘণ্টার ধ্বনি। জানান দেয় এ শহর কারো একার নয়, এ শহর সবার সম্প্রীতির।
চা আর বাখরখানিতে সকাল শুরু হয় 52 বাজার 53 গলির এ শহরে। বেলা গড়াতেই শাঁখারী বাজার, তাঁতি বাজার কিংবা সদরঘাট মুখরিত হয় ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। লঞ্চের হুইসেল জানান দেয় শহুরে জীবনে কর্মময় বাস্তবতাকে। 400 বছর, ঘড়ির কাঁটার হিসেবে 1,46,000 দিন। এত দিনে বদলেছে ঢাকা, পরিবর্তিত হয়েছে জীবনযাত্রা। অমর্ত্য সেনের ওয়ারি কিংবা শরৎচন্দ্রের মেজদিদি গল্পের সেই লালকুঠি, নর্থব্রুক হল সবই এখন স্মৃতি, শুধুমাত্র বইয়ের পাতায় যা ডুকরে কাঁদে। পুরান ঢাকার চলতি পথে এখন অসংখ্য নতুন স্থাপনার ভিড়। তার মাঝেই কখনো চোখে পড়ে মুঘল সুবাদারদের স্মৃতি আঁকড়ে থাকা ছোট কাটরা কিংবা বড় কাটরা। জনসংখ্যার চাপ যেগুলোকে বিলুপ্ত করেছে ধীরে ধীরে। এসবের ইট সুরকি আজ বাজারে বিক্রি হচ্ছে শুধুমাত্র পণ্য হিসেবেই। 1644 থেকে 1646 সাল পর্যন্ত নির্মাণ করা হয় এই সুউচ্চ দালানটি। কথা ছিল বাংলার সুবাদার শাহ সুজা এখানে বসবাস করবেন, কিন্তু পরবর্তীতে তা না হয়ে এটি পরিণত হয় মোস্তাফিরখানায়। দুপুর গড়িয়েছে, পুরনো আভিজাত্যের খোঁজে গিঞ্জি শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত দেহ। পরিশ্রান্ত সেই মনের খোরাক পুরান ঢাকার শ্রীদাস লেনে বিউটি বোর্ডিং। একসময় সুভাষচন্দ্র বোস, পল্লীকবি জসিমউদ্দিন সহ বিশিষ্টজনদের আনাগোনা থাকলেও এখন অনেকটাই জীর্ণ শীর্ণ। যারা আসতেন, যারা বসতেন, যারা গল্পগুজব করতেন, একটা প্রবীণদের ভিতরে সেই জিনিসটা বেশি আগ্রহ ছিল এবং প্রবীণটি সাধারণত আসতো। বিউটি বোর্ডিং তো সবসময় একটা আড্ডার রাজ্য বলতে পারে, পুরাতন শহরে একটা খোলামেলা জায়গা। এ শহরে বিকেলটা রঙিন করতে রয়েছে অভূতপূর্ব এক রংমহল, যেখানে আছে জলসাঘর থেকে বৈঠকখানা, সবই। বলছি আহসান মঞ্জিলের কথা। অষ্টাদশ শতাব্দীতে এটি নির্মাণের পর এই স্থাপনাটিও পেরিয়েছে নানা প্রতিকূলতা। তবুও বুড়িগঙ্গার তীর ঘেঁষে মঞ্জিলটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এবার বলতে চাই অসমাপ্ত এক দুর্গের আত্মকথা। মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর জনপ্রিয়তা কমে যায় লালবাগ কেল্লার। তবে কালের বিবর্তনে এই কেল্লাটি এখন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। রাজমহল থেকে ব্যাসাল্ট, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল, মুঘলদের রুচিবোধ আর স্থাপত্য শৈলী লালবাগের প্রতিটি ইটে। আগের যে আমাদের অবিভক্ত বাংলা বা আগে আমরা ভারতবর্ষ যদি ধরি, তাহলে কিন্তু পুরান ঢাকার বাইরে আর ঢাকা নাই। ঐতিহ্য ঠিক রাখতে গিয়ে অবশ্যই অত্যন্ত সুদৃষ্টি রাখা উচিত জমিদারদের স্মৃতিগুলো রক্ষার জন্য। পুরান ঢাকার অলিগলি থেকে পুরনো কংক্রিটের দেয়াল সবই যেন ভুলে যায় বাংলার সমৃদ্ধ ইতিহাস আর শান শৌকতের গল্প, যে গল্পের প্রতিটি অধ্যায় এখন করছে টিকে থাকার লড়াই। এই স্মৃতিকে রক্ষায় প্রয়োজন আমার, আপনার, সবার প্রচেষ্টা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ফুটপাথহীন সংকীর্ণ রাস্তা, জরাজীর্ণ ভবন সহ নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকা। স্থায়ী সমাধানে ডিটেইল এরিয়া প্ল্যান করা হলেও হয়নি বাস্তবায়ন। আলামিন তুষারের রিপোর্টে বিস্তারিত। জরাজীর্ণ ভবন, সংকীর্ণ রাস্তাঘাট, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ভূমিকম্প এবং অগ্নি দুর্ঘটনার উচ্চ ঝুঁকি। বলছি 52 বাজার 53 গলির অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা পুরান ঢাকার কথা। রাজধানীর লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া ও সবুজবাগে প্রতি একরে 700 থেকে 800 মানুষ বাস করে, যা বিশ্বে সর্বোচ্চ। এখানে মাত্র 1 কাঠা 2 কাঠা জমিতেই অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণ বিধিমালার তোয়াক্কা না করেই গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। পাশাপাশি ভবনের দেয়ালগুলোকেও যেন আলাদা করা দায়। আলো বাতাস ঢোকারই ব্যবস্থা যেখানে নেই, সেখানে অগ্নিকাণ্ডে দ্রুত ফায়ার সার্ভিস কিংবা জরুরি কাজে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারার সম্ভাবনা কতটা? এর মধ্যেও চলছে এসব সরু রাস্তার পাশেই একের পর এক বহুতল ভবন নির্মাণ। মাঠ গাছ তো ভালোই ছিল, এখন সে নাই,
ভয় তো থাকে সব সময় যে কখন ভূমিকম্প হয়, কখন কি হয়। দুর্ঘটনার সংখ্যাগুলো একদম উপর আল্লাহর উপর আমাদের বিশ্বাস করে আমাদের চলতে হচ্ছে। সিটি কর্পোরেশনের অংশ হলেও নাগরিক সুবিধা যেন একরকম নেই। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা আর মশার উপদ্রব বছরের পর বছর ধরে না চাইতেও সইতে হচ্ছে বাসিন্দাদের। সিটি কর্পোরেশনে আমরা প্রত্যেকেই আমরা ট্যাক্স দিচ্ছি, সঠিক মূল্যায়ন সেটা আমরা পাচ্ছি না। ড্রেন জাম হয়ে যায়, তারপর আমরা পানি ঠিক মতো পাই না। এখন সরকারও ভাইয়া এটা প্ল্যান পাস দেয় না, আর এরও সুবিধা পাইতেছে না। এখন দুজনেরই ভুল। বাসযোগ্যতা এবং ঐতিহ্য হারানো পুরান ঢাকার এমন অবস্থার প্রধান কারণ হিসেবে ঘনবসতিকে দায় দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। বলছেন নাগরিক সুবিধা ও পরিষেবার সঙ্গে ঐতিহ্য টিকিয়ে রাখা নিশ্চিত করতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। কারো চাওয়া না চাওয়ার উপরে সবসময় ডিপেন্ড করে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এইটার ক্ষেত্রে কখনো কখনো ডেভেলপমেন্ট কন্ট্রোল পলিসিটাকে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা পুরান ঢাকার জন্য অত্যন্ত প্রযোজ্য। এমনকি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় বিশদ অঞ্চল পরিকল্পনার সংশোধন, যদিও নানান মতানৈক্যের কারণে সেটাও পিছিয়ে যাচ্ছে। আমাদের কিছু ব্যর্থতা আছে, অনেক জায়গায় প্ল্যান ছাড়াই বা প্ল্যানের ব্যত্যয় ঘটিয়েও বিল্ডিং হচ্ছে। স্টেক হোল্ডার এখানে অনেকগুলো, আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলেরই সিদ্ধান্ত, একটা প্রস্তাব রেডি করে তাদেরকে নিয়েই আমরা বসবো এবং আমরা আশা করতেছি অতি দ্রুত এটার একটা সমাধান হবে। বারবার এমন সংশোধনী কেবলই আবাসন ব্যবসায়ীদের সুবিধা দিয়ে এই নগরীকে দিন দিন আরও বসবাস অযোগ্য করে তোলার পায়তারা বলেও অভিযোগ আছে। এক পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে 2010 সালে একটি উদ্যোগ নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়, যার মাধ্যমে পুরো ঢাকাকে করার কথা ছিল একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী, আর যার শুরুটা হবার কথা ছিল এই পুরান ঢাকা থেকে। তবে 15 বছর পেরিয়ে গেলেও তা যে খুব একটা বাস্তবায়ন হয়নি তা বলেই দিচ্ছে পুরান ঢাকার এই চিত্র। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যের পাশাপাশি ব্যবসার প্রাণকেন্দ্র পুরান ঢাকা। পণ্য কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতা। প্রতিদিন হাত বদল হয় কোটি কোটি টাকা। জৌলুস ধরে রেখেছে বুড়িগঙ্গাপাড়ের মৌলভীবাজার, চকবাজার, শ্যামবাজার ও ইসলামপুর। দেশের অন্যতম শীর্ষ পাইকারি ব্যবসার কেন্দ্র রাজধানী ঢাকার মৌলভীবাজার। পুরান কেন্দ্রীয় কারাগারের পাশেই এর অবস্থান। এই ভোগ্যপণ্যের বাজারের গোড়াপত্তন হয় 200 বছর আগে। প্রতিদিন প্রায় 50,000 লোকের সমাগম হয় এখানে, আর হাত বদল হয় কয়েকশো কোটি টাকার পণ্য। সময়ের ব্যবধানে চালের ব্যবসা বাবুবাজার বাদামতলিতে, পেঁয়াজ, রসুন ও আদা শ্যামবাজারে, আর রহমতগঞ্জে সরে গেছে এখানকার ডালের ব্যবসা। তবে ভোজ্য তেল, চিনি, মশলা ও গুঁড়ো দুধের ব্যবসার জৌলস এখনো ধরে রেখেছে ঢাকার ব্যস্ততম এই বাজার। আমি 12 বছর বয়সে এখানে মৌলভীবাজার আসছি, তো আগে ছিল টিনের ঘর, অনেক মৌলভীবাজারের ব্যবসা কমেনি। এই ব্যবসার লগে জড়িত প্রায় 50-60 বছর। সর্বোপরি পুরো বাংলাদেশ। মৌলভীবাজারের পাশেই চকবাজার। মুঘল আমলে গোড়াপত্তন হওয়া চকবাজারের ইফতারি পণ্যের খ্যাতি দেশ জুড়ে। সর্বদা ব্যস্ত সময় পাড়ি দিয়ে চলা এই বাজারটি সারা দেশে পাইকারি ব্যবসায়ীদের কাছে পরিণত হয়েছে এক নির্ভরযোগ্য স্থানে। ঢাকা শহর তো বটেই, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় প্রসাধনী, ইমিটেশনের গয়না, খেলনা সহ নানা পণ্য। সারা বাংলাদেশে সব জায়গায় খেলনাগুলো যায়। আগে যেমন চানার থেকে অধিকাংশ আসতো, বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে। সম্পর্ক ভালো হইলে কিছু পাড়াই নগদ, কিছু বাকি দেই। ঢাকার ঐতিহ্যবাহী আরেকটি ব্যবসায়িক কেন্দ্র শ্যামবাজার। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গার পাড়ে গড়ে ওঠা এই বাজার দিনরাত ব্যস্ত দেশ জুড়ে পেঁয়াজ, মরিচ, আলু, রসুন, আদা, হলুদ সরবরাহে। আগে এক সময় সারা বাংলাদেশে যেত, কিন্তু এখন অন্য অন্য জায়গায় আরো থাকার কারণে দূরের ডিস্ট্রিক্টে একটু কম যায়। বাপ চাচারা তাদের থেকে এই ব্যবসাটা এখন পর্যন্ত আসছে। লাভটা কম হইলেও মানে সেলটা বেশি হয়। দেশি বিদেশি ফলের জন্য বিখ্যাত পুরান ঢাকার বাদামতলি ও ওয়াইজঘাট ফলের আড়ত। সারা দেশে আমদানি করা ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দেন এখানকার আড়তদাররা। ইম্পোর্টের মাধ্যমে আইনা এটা আমরা এখানে পাইকারি বিক্রি করি। আমাদের ব্যবসার বয়স 50 বছর। এখানে যদি মাল না পেকে তাহলে অকশনে বিক্রি করে ফেলাই।
400 বছরের পুরনো ঢাকায় এখনো একই আমেজ নিয়ে টিকে আছে যে কয়েকটি স্থান, এর মধ্যে অন্যতম ইসলামপুর। আরব্য ধাঁচের বাজার থেকে পরিণত হয়েছে কাপড়ের এক বিশাল ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে। আমাদের ইসলামপুর থেকে সমস্ত বাংলাদেশে এগুলো পাইকারি সেল করা হয়। কেউ চেকে নেয়, কেউ নগদে নেয়। ব্যবসা যতদিন থাকবে বিশ্বাসটা এটা করতেই হবে। প্যান্ট শার্টের পিস মূলত কিনি এবং খুচরা বেশি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দৈনিক শত কোটি টাকার যে ব্যবসা হয় তার বেশিরভাগ ক্ষেত্রে পাকা খাতা সংরক্ষণ করার পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে দেওয়া জবান রক্ষাকে বেশি গুরুত্ব দেন ব্যবসায়ীরা। এখানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এলে বোঝা যায় বিশ্বাসে বাড়ে ব্যবসার পরিসর, আস্থার বন্ধনে অটুট হয় ক্রেতা বিক্রেতার সম্পর্ক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রাচীন সভ্যতার নানা নিদর্শন ছড়িয়ে আছে সারা দেশেই। নান্দনিক স্থাপত্যশৈলী দেখতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। যথাযথ সংরক্ষণ ও সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ ইতিহাসবিদদের। বিস্তারিত তুলে ধরছেন প্রতিনিধিরা। প্রায় 200 বিঘা জমির উপর গড়ে ওঠা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার 8ম শতকে পাল আমলের সমৃদ্ধ নগরের ইতিহাস তুলে ধরে হাজার বছরের পুরনো সভ্যতার নিদর্শন। সম্পুর বিহার নামে পরিচিত প্রাচীন এই স্থাপত্যশৈলী নির্মাণ কৌশলে ছিল দারুণ নান্দনিকতা আর শিল্পের ব্যবহার। পাল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রাখা আছে জাদুঘরে। প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে আসেন দেশ বিদেশের হাজারো পর্যটক। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে 1985 সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। এবার চট্টগ্রামের পুরাকীর্তির খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। পাহাড়ের চূড়ায় নির্মিত চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রায় 400 বছর আগে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই ইসলামিক স্থাপনা চট্টগ্রামকে পরিচয় করিয়ে দেয় সারা বিশ্বের কাছে। মোগলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে 1666 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন শায়েস্তা খাঁর ছেলে ওমেদ খাঁ। যদিও একসময় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল এটি। 4টি মিনার ও 3টি গম্বুজের এই মসজিদ নজর কাড়ে ধর্মপ্রাণ মুসলমানদের। মোগল আমলের এই নির্মাণ শৈলীতে ফাটল ধরেছে পিলারে। মূল স্থাপনা ঠিক রেখে এই মসজিদের সংস্কারের দাবি মুসল্লিদের। এবার মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ইন্দিরাকপুর খেলার খবর জানাবেন নাসিরউদ্দিন উজ্জ্বল। কালের সাক্ষী 365 বছরের প্রাচীন নিদর্শন মুন্সিগঞ্জের ইন্দিরাকপুর কেল্লা। এই জলদুর্গ ঘিরেই মুন্সিগঞ্জ শহরে শুরু হয়েছিল জনবসতি। রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ পর্তুগিজ জলদস্যুদের দমন করতেই 88.5 মিটার দৈর্ঘ্য ও 55 মিটার প্রস্থের এই কেল্লা নির্মাণ করা হয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার তদারকিতে 1660 সালে নির্মিত নান্দনিক স্থাপত্য শৈলীর কেল্লাটি অযত্ন অবহেলায় হুমকির মুখে। 3 বছর আগে মোগল স্থাপত্যটি জাদুঘরে রূপান্তর করা হলেও ভেতরে নেই কোনো উল্লেখযোগ্য নিদর্শন। এবার কুমিল্লার শালবন বৌদ্ধ বিহারের ইতিহাস ঐতিহ্য জানাবেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা লালমাই ময়নামতির প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম এই বৌদ্ধবিহার। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। মোট 115টি কক্ষের এই বিহারে বাস করতেন বৌদ্ধ ভিক্ষুরা, করতেন বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা। একসময় চারপাশে শালগজারের ঘনবন থাকায় বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার। এবার বাগেরহাটের 60 গম্বুজের মসজিদের ইতিহাস জানাবেন আব্দুল আল মামুন রুবেল। বাগেরহাটের প্রাচীন নিদর্শন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। এখানে প্রতিদিন আসেন হাজারো দর্শনার্থী।
প্রখ্যাত সুফি সাধক হজরত খান উল আজম উলুক খান ই জাহানের প্রতিষ্ঠিত খলিফাতাবাদ রাজ্যের রাজধানী ছিল বাগেরহাট। ১৬শ শতাব্দীতে নির্মিত ইসলামী স্থাপত্য রীতির এই মসজিদ স্থান পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। প্রাচীন এ মসজিদ ঘিরে দেশি বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি আগতদের। এবার রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির ঐতিহ্য তুলে ধরবেন সাইফুর রহমান রকি। রাজপ্রথা বিলুপ্ত হলেও ঠাঁই দাঁড়িয়ে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। এর নান্দনিক সৌন্দর্য বিমোহিত করে সবাইকে। রাজবাড়িটি ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। 1895 সালে ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাচীন সভ্যতার সব নিদর্শন যথাযথভাবে সংরক্ষণের পরামর্শ ইতিহাসবিদের। অনেক পুরাতন জমিদার বাড়ি এবং অনেক প্রাচীন নিদর্শন যেগুলি সংরক্ষণের অভাবে বেহাল দশায় হয়ে যাচ্ছে এবং অনেক জায়গাগুলি বেদখল হয়ে যাচ্ছে। এগুলিকে সমুন্নত উদ্যোগের মাধ্যমে একটি পর্যটন অঞ্চল হিসেবে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে দেশ বিদেশ থেকে কিন্তু এই সব দেখতে দর্শনার্থীরাও আসতে পারে, দেশের আয়ও হয়। বিদেশি পর্যটক টানতে প্রাচীন নিদর্শনগুলোর সৌন্দর্য ও ইতিহাস ব্যাপকভাবে প্রচারের পরামর্শও এই ইতিহাসবিদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। অর্থ পাচারের মামলায় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এর প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। বৃহস্পতিবারও অনেক জায়গায় রাস্তায় নামে সমর্থকরা, অনেকে আটকও করে পুলিশ। কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করতেই সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় ঢুকে গেলেও এ ঘোষণার পর শরণার্থীদের জন্য ইউরোপের দুয়ার আরও কঠিন হয়ে উঠতে পারে। কমপক্ষে 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইউ পার্লামেন্ট ও 27 সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। নতুন নিয়মের ফলে ইউভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে। এর ফলে জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয়। তবে ইউর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে, তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ নেয়। ডানপন্থীদের উত্থানের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী জনমত শক্তিশালী হচ্ছে। এমন পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ব্রাসেলসের উপর চাপ বাড়ছে। ইউ বলছে, ইউর সদস্যপদের জন্য আবেদনকারী দেশগুলোও নীতিগতভাবে নিরাপদ দেশের মানদণ্ড পূরণ করবে। তবে এর ব্যতিক্রমও রাখা হয়েছে। এর আগে 2015 সালেও ইউ এ ধরনের একটি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু তুরস্ককে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের জেরে সেই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গোটা ইউরোপের অন্যতম পর্যটন নগরী স্পেনের বার্সেলোনা। ফুটবল আর শিল্প সাহিত্যের ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের আনাচে কানাচে। এবার শহরটিতে পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল প্রণয়ন করেছে নতুন নীতিমালা। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্যচিত্র রিপোর্ট। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার সবচেয়ে আবেদনময়ী, পুরাতন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক এলাকা রাভাল, যেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের বসবাস। এবার শহরে সিটি কাউন্সিল পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে। নতুন নীতিমালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বসতবাড়ির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়টি। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অমান্য করলে নাগরিকদের 300 থেকে 600 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। এই আইন কার্যকর করার মাধ্যমে রাভাল জোনকে আরও পরিচ্ছন্ন এবং বাসযোগ্য করে তুলতে চায় সিটি কাউন্সিল। রাভাল জোনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে শহর কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। আমাদের নিত্য নৈমিত্তিক ময়লা আবর্জনাগুলি যথাযথ স্থানে ফেলা উচিত এবং
আমাদের নাগরিক দায়িত্বের উপরে পড়ে সবাইকে সচেতন করা। শুধুমাত্র সিটি কাউন্সিলের পরিচ্ছন্নতা কর্মীর দিকে না থেকে আমাদেরও যথেষ্ট সচেতন হতে হবে। এদিকে সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য নাগরিকরা এই উদ্যোগে সহযোগিতা করবে এবং রাভাল জোনকে আরও সুন্দর ও জনবান্ধব করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। সময় সংবাদ, স্পেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও 5 আগস্ট গণ অভ্যুত্থান সহ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে কুয়েতি নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে। স্থানীয় সময় বুধবার কুয়েতের হোটেল ক্রাউন প্লাজায় কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও প্রীতিভোজের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কুয়েতের আইনমন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ আল সুমাইদ। অতিথিদের অভ্যর্থনা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এই উদ্যোগ কুয়েত সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ড্রেসডেন শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বাংলা নববর্ষের অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বর্ষবরণের পাশাপাশি ঈদ পুনর্মিলনী ও বিশ্ববিদ্যালয়ে সদ্য আগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অন্যদিকে হামবুর্গ শহরের একটি হলে পালিত হয় পহেলা বৈশাখ ও বইমেলা। এই উৎসবে প্রবাসীদের পাশাপাশি অংশ নেন জার্মানরাও। আইসিসি মিটিং শেষে দেশে ফিরেই বোর্ডে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রধান নির্বাহীর কাছ থেকে জেনেছেন দুদকের অভিযান প্রসঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বোর্ড প্রধান। জানিয়েছেন আইসিসির এবারের মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর নেই। প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড। আগের বোর্ড কর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট, বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে, যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির। তাই আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি। প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে। দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায়। বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত। শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ। তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোড়জোড় বোর্ড প্রধানের। কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি, যদিও শেষ পর্যন্ত নীরবতা ভেঙেছেন। সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কি? বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ওয়ানডেতে 1 বলের ব্যবহার, টেস্টে স্টপওয়াচের প্রচলন, আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন। সব মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহর অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ, যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। বৃষ্টি বাধায় প্রথম দিনের অনুশীলন ব্যাহত হলো সফরকারী জিম্বাবুয়ের। নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পর মাঠে নামলেও খুব বেশিক্ষণ অনুশীলনের সুযোগ পায়নি ক্রেইগ এরভিনের বাহিনী। এদিকে দুপুরের পর অনুশীলন করেছে বাংলাদেশ। একদিনের বিশ্রাম শেষে অনেকটাই ফুরফুরে ছিলেন টাইগার ক্রিকেটাররা। 15 তারিখ ঢাকা নেমে রাতটা হোটেলেই কাটায় জিম্বাবুয়ে। প্রথম টেস্টের 4 দিন আগে ভেন্যুতে পৌঁছলেও আজ ছিল তাদের আনুষ্ঠানিক অনুশীলনের নির্ধারিত সময়। সকাল সকাল টিম হোটেল থেকে বের হয়ে বাসে করে স্টেডিয়ামে পৌঁছে যায় ক্রেইগ এরভিন বাহিনী, কিন্তু ভাগ্য বিধাতা পক্ষে ছিল না তাদের। আফ্রিকানরা স্টেডিয়ামে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আকাশ কালো করে নেমে আসে অঝোর ধারা। বৃষ্টিতে পণ্ড হয়ে যায় সকালের সেশন।
কাবারে ঢাকা পিচ আর বৃষ্টির রিমঝিম শব্দে ড্রেসিং রুমে বসে বসে অলস সময় কাটান সফরকারী ক্রিকেটাররা। পরে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর থামে বৃষ্টি, মাঠে নামার সুযোগ পায় সন উইলিয়ামসরা। প্রস্তুতি পর্বের শুরুতেই স্ট্রেচিং করে নেন ক্রিকেটাররা, এরপর রানিং এর মাধ্যমে গা গরম করেন সবাই। ততক্ষণে প্রস্তুত হয়ে যায় প্র্যাকটিস নেট। মাঝ মাঠের পাশে সেই নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন জিম্বাবুয়েন ক্রিকেটাররা। প্রথম দিনে কন্ডিশন এবং উইকেটের চরিত্র বুঝতেই সময় নেন তারা। নেটে পেসারদের পাশাপাশি স্পিন নিয়েও বেশ মনোযোগী ছিলেন মাধেবেরি, জনাথন ক্যাম্পবেল, ব্রায়ান ভ্যানেট্রা। কিন্তু খুব বেশিক্ষণ অনুশীলন করার সুযোগ পাননি সফরকারীরা। 50 মিনিট পরে আবারও আকাশ অন্ধকার হতে শুরু করলে প্রথম দিনের অনুশীলন বাদ দিয়েই হোটেলে ফিরে যায় জিম্বাবুয়ে। অতিথিদের ভাগ্য ভালো না হলেও স্বাগতিকদের জন্য প্রকৃতি ছিল বেশ উদার। দুপুরের পর বাংলাদেশের অনুশীলনের সময় হলে থেমে যায় বৃষ্টি। সারাদিন আর দেখা পাওয়া যায়নি তার। মাঠে এসেই নিজ নিজ উদ্যোগে স্ট্রেচিং করেন টাইগার ক্রিকেটাররা। ফিজিওর দেখানো পথে অনেকটা সময় গা গরম করেন সবাই। পরে নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের কাছে শিষ্যদের তুলে দিয়ে বাকি কোচিং স্টাফদের সঙ্গে পরিকল্পনা সাজাতে বসেন ফিল সিমন্স। পেমেন্টের ক্লাসে বেশ মনোযোগী ছিলেন মুশফিক মুমিনুলরা। আর না থেকেই বা উপায় কই, ভুল হলেই যে শাস্তির মুখে পড়তে হয় সিনিয়র জুনিয়র সবাইকে। ফিল্ডিং ড্রিলে ক্যাচিং, অন ফিল্ড থ্রো সবকিছু নিয়েই আলাদা কাজ করছেন পেমেন্ট। স্কিল ট্রেনিং এর আগ পর্যন্ত এই সেশনের পুরোটা সময় দূর থেকে সবাইকে দেখছেন হেড কোচ। আর মাঝে মাঝেই তা নিয়ে কথা বলছেন আন্দ্রে অ্যাডামস, সুহেল ইসলামদের সঙ্গে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা, আলোচনায় রাজি ইসলামাবাদ। সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠক। চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন। ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান ঢাকার। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের ফারাকে বিএনপির ক্ষোভ। সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, বলছে জামায়াত। নেওয়া যাবে না অতিরিক্ত সময়। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।